জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছেন, অ্যাপোলজি বলা যায়। তিনি বলছেন যে তৃতীয়বারের মতন ক্ষমা চাইতে হচ্ছে। আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই তুষার ভাইয়ের কাছে যাওয়ার আগে। মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজে দিয়েছি। তিনি বলেন, শুধু 71 নয়, 47 সাল থেকে শুরু করে জামায়াত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। তিনি আরও বলেন, এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজ আবার একদম প্রকাশ্যে বলে গেলাম, 47 থেকে শুরু করে আজকে 2025 সালের 22 অক্টোবর 8টা 11 মিনিট পর্যন্ত আমাদের দ্বারা যে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই। তিনি একেবারে সময় পর্যন্ত উল্লেখ করেছেন, 8টা 11 মিনিট পর্যন্ত, যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন সেই সময়টা পর্যন্ত যত ঘটনা হয়েছে বা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেই সময়ের মধ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন। এখন প্রশ্ন যেটি হচ্ছে যে বারবার কেন আসলে তিনি বলছেন 3বার। উনি একজন সম্মানিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ হিসাবে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, তাতে আমরা একদিনের বড় যাকে তাকেও শ্রদ্ধা করি বা সম্মান জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি কোন ফোরামে এই মাফটা চেয়েছেন, কোথায় দাঁড়িয়ে? যুক্তরাষ্ট্রের দেশের মাটিতে নয়, দেশের বাইরে। অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশে, এবং যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডে মানবতা বিরোধী অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি একই সঙ্গে যুদ্ধাপরাধ এবং একই সাথে বাংলাদেশ যদি একটি রাষ্ট্র হয়ে থাকে তবে সেই রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা, রাষ্ট্রদ্রোহিতা। এই অপরাধের জন্য মাফ চাইতে হবে সংসদে, এই অপরাধের জন্য মাফ চাইতে হবে দলীয় ফোরামে। এই মাফ দলীয় ফোরামে দাঁড়িয়ে দলের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে যে অফিসিয়ালি এই মাফ চেয়েছে তার দল। একজন সভাপতি যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে কোনো একটি দাওয়াতে, কোনো একটি সভায় এইভাবে চাইলে তো আসলে এটা গ্রহণযোগ্য মাফ না। আর যদি মাফ চাইলে মাফ করে দিতে হয়, তাহলে এই যে ফ্যাসিবাদ অন্যায় করেছে, এরকম দাঁড়িয়ে মাফ চাইলে মাফ করে দিবে? সেটি প্রশ্ন। এইটা তো আসলে একটা যৌক্তিক প্রশ্ন আসলে। ফলে 3বার, 2বার, একবারের বিষয় না। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, সেই গানের মধ্যে ছিল যে ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। তো এটার অর্থ ছিল এরকম যে আপনি যদি সেইভাবে ক্ষমা চান, সেইভাবে প্রার্থনা করেন, তাহলে নিশ্চয়ই তিনি সেই প্রার্থনা শুনবেন। আপনি যে কথাটি বলছিলেন, ঠিক একইভাবে মাফের মতো মাফ চাইলে কেমনে মাফ করে না লোকে। কিন্তু এরকম এখানে সেখানে যুক্তরাষ্ট্রে গেলেই বিবেক জাগ্রত হলে তো হবে না। আমি ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, মাফ চাওয়ার আন্তর্জাতিক পদ্ধতি আছে, যেমন অপরাধের আন্তর্জাতিক বিচার আছে। সেই রকম ভাবে যদি ক্ষমা চান এবং সেই ক্ষমা জনগণ যদি তাদেরকে করে দিয়ে থাকেন, জনগণ তো তাদেরকে ভোট দিবেন। আমি কিন্তু মোটেও মনে করি না যে কোনো অপরাধ ক্ষমার অযোগ্য, কোনো অপরাধ বিচারের অযোগ্য। বিচারও হতে পারে, ক্ষমাও হতে পারে, এবং ক্ষমা সবসময় বিচারের চেয়ে উত্তম। আজকে ভালো হতো আমরা জামায়াত ইসলামীর কোনো নেতাকে যদি আপনি যেভাবে আমাকে প্রশ্নটা করেছেন, আমি কিন্তু উত্তর দিচ্ছি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে সেই অন্যায় বিচার হতে হবে। আর বিচারের কাছ থেকে মাফ চাইতে গেলে অফিসিয়ালি কেন বিচারের কাছ থেকে তারা ক্ষমা চাইবেন সেই বিষয়টিকে তাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটি একই সঙ্গে বলবো যে এই ক্ষমা চাইলেই যদি ক্ষমা হয়, তাহলে আরো অন্যদেরকেও ক্ষমা চাওয়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু আরেকটি প্রশ্ন তুষার ভাই, যে তাদের কাছে আগেও অনেকবার দাবি করা হয়েছে যে তারা অফিসিয়ালি কোনো রেজলিউশন করে, রেজলিউশনের মাধ্যমে এটা ক্ষমা চাইবে কিনা, এই প্রশ্ন কিন্তু বহু বছর ধরে আছে। আপনি দেখবেন যে রেজলিউশন করে যদি কেউ ক্ষমা চায় তাহলে তাকে এক অপরাধটা স্বীকার করতে হয়। এখন ধরেন আমি এখানে বসে আছি না, আমি যদি বলি যে আপনারা দুজন এবং অন্য কেউ, অথবা যারা টেলিভিশনে শুনছেন, অথবা যত বছর ধরে আমি টেলিভিশনে অনুষ্ঠান করি, এই সকল কিছুর জন্য কেউ যদি কখনো যদি কোথায় কি অপরাধ হয়েছে তারা নিশ্চয়ই জানেন, কি অন্যায় করেছেন তারা জানেন না, সেই অন্যায়গুলি তারা স্পেসিফিক্যালি বলবেন যে আমরা এই ভুল করেছি এবং সেই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী হয়েছে। যেমন আপনি দেখবেন কমিউনিস্ট পার্টি মাঝে মধ্যে তাদের পার্টি লাইনের যে ভুল সেটা তারা নিজেদের আলোচনার মধ্যে ঠিক করে এবং একেবারে লিপিবদ্ধ করে। কমিউনিস্ট পার্টি মানে তাদের নিজের
লোকদের কাছেও ক্ষমা চায়, বলে আমাদের পার্টি লাইন ভুল ছিল, পার্টির নেতৃত্ব ভুল করেছিল, বলে না? জি তো অন্তত সেইভাবে হলেও তো কোথাও নথিবদ্ধ হইতে হবে এটা। মানে আমি ওনার সাথে আজকে প্রথম টক শো করছি, তা আমি বলে দিলাম যে আজ এত ঘটিকা থেকে এত ঘটিকা পর্যন্ত আমার কোনো কথায় যদি উনি কষ্ট পান, এইভাবে না। এটাকে বলে ওই যে এটাকে বলে হচ্ছে ব্ল্যাঙ্কেট এক ধরনের স্টেটমেন্ট। মানে যে যেখানে যেভাবে কষ্ট পেয়ে থাকেন, ধরেন রিক্সাওয়ালাকে কম ভাড়া দিয়েছি, তাও আমি আমার দলের কেউ যদি রিক্সাওয়ালাকে কম ভাড়া দেয়, এইভাবে না, স্পেসিফিক অপরাধের কথা বলতে হবে। জি আর 47 সাল থেকে ভুলের কি আছে? 47 সালে কি ভুল করেছিলেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। আপনি লক্ষ্য করলে দেখবেন দলগুলি তাদের কৃতকর্মের ইতিহাস কোথাও লিপিবদ্ধ করে না। 47 সালে এই দলটি বলেছিল পাকিস্তান সৃষ্টি করা ভুল হয়েছে, এবং তারা বলেছিল যে এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত, এবং তারা কিন্তু মোহাম্মদ আলী জিন্নারও বিরোধিতা করেছিল। তো এরকম আমার কথা হচ্ছে, ছেলে মেয়েদেরকে ইতিহাস পড়তে দেন, মানুষকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দেন। মানুষ ঠিক মতো সিদ্ধান্ত নেবে এবং ঠিক কাজটা করবে। রাজনীতি কখনোই এক জায়গায় আটকে থাকে না। আজ যে আমির কাল সে ফকির বলে না, সেরকম আজ যে জনগণের কাছে ধিকৃত কাল সে নায়ক হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। সময় আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। ফলে তারাও যেহেতু এরকম অনেক ধর্মীয় রাজনীতি করে থাকেন, তারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে ক্ষমা করার একমাত্র মালিক কিন্তু আসলে আল্লাহ তাআলা। আর আপনি যদি বান্দার হক তরক করেন, অর্থাৎ বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার সঙ্গে অপরাধ করেন, সেটি বান্দার কাছে তার কাছে মাফ চাইতে হবে। তো তারা আমাদের চেয়ে ভালো বুঝেন, ফলে তারা কোথায় কি করেছেন সেটা তাদের মতো করেই তারা চিন্তা করে দেখবেন এবং ঠিক মতো কাজটা করবেন আমি আশা করি।